আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম ব্যাচ 2024-25 সকলকে আজকের মার্কেটিং ক্লাসে স্বাগতম। একটু বাঁকা হয়েছে মনে হলো। তো আপনারা জানেন আমরা একটা এক্সাম নিব, মাসিক এক্সাম, মান্থলি। এই এক্সামে আপনাদের ফার্স্ট অধ্যায়, সেকেন্ড অধ্যায়, থার্ড, ফোর্থ, এই চারটা অধ্যায়ের উপর যে ক্লাস নিয়েছিলাম, যেমন বিপণনের মৌলিক ধারণা, বিপণন পরিবেশ, বিপণন কার্যাবলী, বাজারজাতকরণ ও বিপণন মিশ্রণ, এই চারটা বিষয় আপনাদের পড়ানো হয়েছে। আমরা আজকে এই চারটা অধ্যায়ের উপর একটা রিভিশন করানো হবে বা করাবো, যেন আপনাদের পরীক্ষায় প্রস্তুতিটা খুব ভালো করে হয়। যেন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, একটু ব্যস্ততার মধ্যে রয়েছি। কারণ হচ্ছে যে পরীক্ষা আছে তো শিক্ষার্থীদের, যে এইচএসসি শিক্ষার্থীদের অ্যাডমিশনের পরীক্ষা চলতেছে, এই জন্য একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি, একটা পর একটা কাজ থেকেই থাকে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। তারপর আসেন, এক থেকে বলছি, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। পণ্য থেকে প্রাপ্ত অনুভূত সুবিধা। আপনি একটা পণ্য ক্রয় করলেন, ওই পণ্য থেকে আপনি যে একটা সুবিধা পাইলেন, তার এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থ, অর্থাৎ প্রাপ্ত সুবিধা, আপনি যতটুকু সুবিধা পেলেন এবং তার থেকে বা সেই পণ্যটা অর্জনের জন্য যে অর্থটা আপনি ব্যয় করলেন, ব্যয়িত অর্থ, এই দুটার পার্থক্যকে কি বলা হয়? ক্রেতা ভ্যালু। অর্থাৎ প্রাপ্ত সুবিধা পাইছেন 1200 টাকা, কিনছিলেন আপনি 1000 টাকা দিয়ে, অর্থাৎ আপনার ক্রেতা ভ্যালু হচ্ছে 200 পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন পরের প্রশ্নটা। পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ উপাদান? এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছে। পরিবহন, তো পরিবহনটা হচ্ছে আপনার যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। বিপণন মিশ্রণের যেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট প্রাইস প্লেস, প্লেস এর অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? প্লেস, প্লেসের অন্তর্ভুক্ত। প্লেসের অন্তর্ভুক্ত আরো কি কি আছে? সমাবেশ। প্লেসের অন্তর্ভুক্ত আছে পরিবহন, সমাবেশ, এগুলো হচ্ছে আমাদের আবার মজুদ, এগুলো সব হচ্ছে পরিবহনের অন্তর্ভুক্ত, স্থানের সাথে সম্পর্কিত। যেমন একটু বুঝাই, আমাদের বিপণনের চারটা উপাদান আছে। একটা হচ্ছে আমাদের পণ্য, পণ্যের সাথে সম্পর্কিত কি? পণ্যের গুণাগুণ, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের ওজন। হ্যাঁ, ওজন বলতে ওভারঅল বিষয়টা তো বোঝায়, শুধু ওজনটা না দিয়ে বৈচিত্র্য দেন। বৈচিত্র্য, পণ্যের বৈচিত্র্য। তারপরে হচ্ছে আমাদের নকশা, এর সাথে সম্পর্কিত। মূল্যের সাথে সম্পর্কিত কি? যে
পরিশোধের সময়, পরিশোধ সময়, বাকির শর্ত। আর প্রসারের সাথে সম্পর্কিত কি? বিপণনের প্রসারের সাথে সম্পর্কিত বিষয়গুলো হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তি বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ, প্রত্যক্ষ বিপণন, এই পাঁচটা। ওকে, তাহলে এটা উত্তর হবে স্থান। এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। পার্টের পুনরূপ কি? পার্ট ব্যবসা সংগঠনে পড়েছেন, এটা পরিকল্পনা ও নিয়ন্ত্রণের একটা কৌশল, এটা আধুনিক। তো পার্ট এটা ব্যবহার করা হচ্ছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এখানে মোটা রেখা দ্বারা চিহ্নিত করা হয় কোন কাজগুলো গুরুত্বপূর্ণ। আর এই পার্টের পুনরূপ হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ, রেজাল্ট, রেজাল্ট বাদ, রিভিউ, টেস্ট না টেকনিক, টেকনিক। এইটা পার্টের পুনরূপটা পেয়েছেন, প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। আচ্ছা, এরপরে আসি আপনারা। তারপরে দেখেন গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আপনাদের আগের ক্লাসে করাইছি, এটা আপনারা বলেন তো দেখি, এটা কি হবে? গুদামজাতকরণ, গুদামে রাইখা দিচ্ছেন, সংগ্রহ করে রাখছেন, এর ফলে একটা সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করা সম্ভব। সেটা হচ্ছে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করে, নাকি রূপগত উপযোগ সৃষ্টি করে, নাকি সত্যগত, নাকি সময়গত? দেখেন, রূপগত উপযোগ সৃষ্টি করে হচ্ছে শিল্প, স্থানগত উপযোগ সৃষ্টি করে, যেটা একটু আগে পড়ালাম, পরিবহন, সত্যগত উপযোগ সৃষ্টি করে ক্রয় বিক্রয়, এবং সময়গত উপযোগ সৃষ্টি করে হচ্ছে গুদামজাতকরণ। তাই এটা উত্তরটা কি হওয়া উচিত? জি, তামান্না, শাওন, রূপশ্রী। আচ্ছা ঠিক আছে, দেখি প্রথম 12টা করে আনি, কার কয়টা ভুল হয় তারপর জিজ্ঞেস করব। নিচের কোনটি স্থির ব্যয় নয়? স্থির মানে কোনগুলো? ফিক্সড, ফিক্সড, তার মানে ফিক্সড ব্যয় নয়। স্থির ব্যয় কোনগুলো? যেমন হচ্ছে কারখানার ভাড়া, প্রতি মাসে 12,000 টাকা ফিক্সড। কর্মচারীর বেতন প্রতি মাসে 10,000 টাকা ফিক্সড। বীমা প্রিমিয়াম প্রতি মাসে 3,000 টাকা ফিক্সড। কাঁচামালের খরচ, এটা স্থির না, এটা স্থির না, এটা হচ্ছে পরিবর্তনশীল। কাঁচামালের খরচ কি? পরিবর্তনশীল, ঠিক আছে, এটা হবে পরিবর্তনশীল। ওকে, নাসিরউদ্দিন, সাদিয়া, তামান্না, শাওন, মিরো, নিরো, এদের উত্তরগুলো সঠিক হয়েছে। আচ্ছা, এরপর আসেন, নিচের কোনটি বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে? তো বিপণন মিশ্রণের উপাদান হচ্ছে 4টা: প্রোডাক্ট, প্রাইস, প্লেস, এবং সর্বশেষ হচ্ছে প্রমোশন। মাঝখানে কে থাকবে? মাঝখানে থাকবে হচ্ছে সম্রাট। সম্রাটের সামর্থ্য, চাহিদা, উপযোগিতা, প্রয়োজন ইত্যাদির উপর ভিত্তি করে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন এই কাজগুলো আবর্তিত হবে। তাহলে সম্রাট কে? সম্রাট একজন হচ্ছে ভোক্তা। অর্থাৎ বিপণন মিশ্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভোক্তাকে, ভোক্তার প্রয়োজনকে, আচরণকে, রুচিকে। আশা করি সোহানুর রহমান সেও সঠিক, আদর খন্দকার সেও সঠিক দিয়েছেন। ওকে, তারপর আসেন কার্যকর বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়। কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য আছে 5টা, বিগত ক্লাসে আমি করিয়েছিলাম। এটা হইতে হবে পরিমাপযোগ্য, এটা হইতে হবে প্রবেশযোগ্য, এটা হইতে হবে
পর্যাপ্ত, এটা হইতে হবে পৃথকীকরণ, পৃথকীকরণ, এটা হইতে হবে কার্যোপযোগী। তো এই যে এটা হচ্ছে কার্যোপযোগী, কিন্তু কার্যোপযোগী বানানটা বলতে ভুল হয়েছে। ওকে, তার মানে পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথক, কার্যোপযোগী, এই পাঁচটা হচ্ছে আপনার কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্ত। তাহলে এইটা কিন্তু নাই, নির্ভরযোগ্য এটা নাই। ক্লিয়ার? এটা আমাদের নাই। কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে? কি সত্যগত উপযোগ সৃষ্টি করে? সত্যগত, মনে রাখবেন, সত্যগত উপযোগ সৃষ্টি করে হচ্ছে ক্রয় বিক্রয়। পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে একজনের মালিকানা আরেকজনের কাছে হস্তান্তর হয়। এই জন্য সত্যগত উপযোগের মাধ্যমে, ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনার মালিকানা হস্তান্তর কার্যক্রম হয়। এছাড়া পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণ সময়গত, বিজ্ঞাপন তথ্যগত উপযোগ সৃষ্টি করে। পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়? কার্যকারিতা, দক্ষতা, মিতব্যয়িতা, সঠিক ব্যবহার। শোনেন বলছে কি সর্বনিম্ন পরিমাণ সম্পদ কোন একটা পণ্য তৈরিতে, অর্থাৎ ইওর এফিসিয়েন্সি, দ্যাট মিনস আপনার দক্ষতা। এটা দ্বারা বোঝানো হচ্ছে আপনি কতটুকু দক্ষ, কম সময়ে কম সম্পদ ব্যবহার করে কম ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ আপনি কি করতে পারছেন, পণ্য বা সেবা তৈরি করতে পারতেছেন সর্বনিম্ন পরিমাণ ইনপুট দিয়ে, দ্যাট ইজ ইফিসিয়েন্সি, আপনার দক্ষতা। আচ্ছা, তারপর আসেন নিচের কোনটি পণ্যের উপাদান নয়? কি নয়? পণ্যের উপাদান নয়। পণ্যের উপাদান কি কি? পণ্যের গুণগত মান কেমন হবে, পণ্যের ডিজাইন কেমন হবে, পণ্যের ব্র্যান্ড নেম কি, আর মজুদ, এটা হচ্ছে স্থানের উপাদান। মজুদ স্থানের সাথে সম্পর্কিত। মজুদ, পরিবহন, মজুদ আরেকটা আছে কি পরিবহন, সমাবেশ, মজুদ, পরিবহন, সমাবেশ, এইগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কিসের সাথে সম্পর্কিত? স্থানের সাথে সম্পর্কিত। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসবে 10-এর সি। আচ্ছা, এরপরে দেখি আমরা পণ্যের জীবন চক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? উন্নয়ন স্তরে বিক্রয়, 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 বিক্রয়। আপনার উন্নয়ন স্তরে কোনো বিক্রয় হয় না। বিক্রয় স্তরে বিক্রয় শুরু, মাত্র শুরু হবে। বিক্রয় এখানে প্রবৃদ্ধি দ্রুত বাড়তে থাকে। এখানে বিক্রয় দ্রুত বাড়তে থাকে, আর এখানে হচ্ছে তো আপনার সর্বোচ্চ হয়, তারপরে আস্তে আস্তে সর্বোচ্চ যাওয়ার পরে একটু কমা শুরু করে অল্প অল্প। যেহেতু এখানে পতন স্তর নাই, তাহলে এখানে পূর্ণতা স্তরই সঠিক নেবেন, কারণ এই সর্বোচ্চ হওয়ার পরেই আস্তে করে কমা শুরু করে। কার্ভটা যাবে এইভাবে, কার্ভটা যায় কিভাবে, দেন আপনার প্রথমে বিক্রয় শুরু হয়, বিক্রয় শুরু হওয়ার পরে সর্বোচ্চ আসে, তারপরে কমতে শুরু করে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বলা যায় পূর্ণতা। সর্বোচ্চ আসার পরে কি হয়, পতন শুরু হয়। এটা হচ্ছে আমাদের পূর্ণতা, এটা হচ্ছে আমাদের পতন, এটা হচ্ছে আমাদের দ্রুত বাড়ে, এটা হচ্ছে প্রবৃদ্ধি স্তর। আর যে বিক্রয় শুরু হয়,
এটা হচ্ছে সূচনা, এটা হচ্ছে উন্নয়ন। এই 5টা স্তর আছে। ঠিক আছে, তাহলে এটা উত্তরটা কি হবে? তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে পূর্ণতা স্তর। দেখেন, এটা ভালো করে দেখেন। ওকে, তারপর নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? অর্থাৎ বিপণন মিশ্রণের 4টা উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত নয়। পণ্য, স্থান, মূল্য আছে। মুনাফা এটা বিপণন মিশ্রণের কোনো উপাদানে অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে কি? মুনাফা। কারণ আমরা জানি বিপণন মিশ্রণের হচ্ছে 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তাহলে এটা প্রফিট, এটা অন্তর্ভুক্ত নয়, তাহলে এটা হবে উত্তর। হ্যাঁ, এটা হবে উত্তর। ওকে, হচ্ছে আমাদের এটা আসছিল ডিউ সি ইউনিটে 2024-25-এ। তবে এই প্রশ্নটাকে বাতিল করা হয়েছিল, পরবর্তীতে আবার পরীক্ষা নেওয়া হয়েছিল। বলেন 12টার মধ্যে কার কয়টা হইল? এই যে 12টা শিখাইলাম, এর মধ্যে কার কয়টা হয়েছে একটু বলেন। সহজই প্রশ্ন আসছিল না ঢাকা বোর্ডে, ডিসি ইউনিটে। আলহামদুলিল্লাহ 11টা হয়েছে নাসির উদ্দিন হোজা। আচ্ছা, তারপরে এরপরে কামরুন নাহার, তার বলছে 12টাই হয়েছে, মাশাআল্লাহ। 7-8টা হয়েছে, 11টা হয়েছে। একজন বলছিল রাফি 11টা, কামরুন নাহার 12টা, সামির অল, সোহানুর 12টা থেকে 11টা হয়েছে, রোশনি 11টা হয়েছে, সোহানুরের একটা ভুল হয়েছে, সৌরভের। আচ্ছা, আদরের হয়েছে 11টা। ঠিক আছে, শামস আল নাহিয়ান 12টা, ভেরি গুড। এবার দেখি পরের 12টা কার কার কয়টা হয়। এখন দেখি নিচের কোন উপাদানটি পণ্য ডিজাইন নির্ধারণে প্রভাব বিস্তার করে না? পণ্যের ডিজাইন, আপনি যে একটা পণ্যের নকশা করবেন, এই যে আমার জার্সিটা দেখতেছেন না, এই যে জার্সিটা যে নকশা করা হয়েছে, এই নকশায় কোনটার প্রভাব বিস্তার করে না? ক্রেতার চাহিদা 100% বিস্তার করে, কারণ আমার চাহিদা না থাকলে তো আমি কিনবো না। ক্রেতার ব্যয়, কয় টাকা ব্যয় হচ্ছে, হ্যাঁ অবশ্যই করে। ক্রেতার ক্রয় ক্ষমতা, সেটাও লাগবে। বন্টন ব্যবস্থা, পণ্য ডিজাইনে বন্টন ব্যবস্থা না, বন্টন ব্যবস্থা হচ্ছে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এই বন্টন ব্যবস্থা কোথায় বন্টন করতেছে, তার সাথে পণ্য ডিজাইনের সম্পর্ক সরাসরি নেই। হ্যাঁ, এটা কি হবে? 13 নম্বর উত্তর, পণ্য বন্টন ব্যবস্থার সাথে সম্পর্ক নেই সরাসরি। এরপর আসেন, বিজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনে নিচের কোনটি বিবেচনায় নিতে হয়? আপনি একটা বিজ্ঞাপন দিবেন, প্রমোশনাল অ্যাক্টিভিটিস করবেন, এই জন্য আপনার কোনটি বিবেচনায় দিতে হবে? পণ্যের মান, পণ্যের উপকরণ, পণ্যের প্রকৃতি, পণ্যের উৎপাদনের বছর। মান, উপকরণ, প্রকৃতি, উৎপাদনের বছর বিজ্ঞাপনের মাধ্যমে কোনটি বিবেচনায় নেবেন? পণ্যের মান কিরকম, পণ্যের উপকরণ কিরকম, পণ্যের প্রকৃতি কি, কি ধরনের প্রকৃতির উপর পণ্য বিজ্ঞাপন দিচ্ছেন, পণ্যের মানের না। আপনি দেখতে হবে পণ্যের মান ভালো খারাপের চাইতে পণ্যের প্রকৃতিটা কি, কোন ধরনের পণ্য, এটা কি সিগারেট জাতীয় পণ্য, এটা কি চিপস জাতীয় পণ্য, এটা জুস জাতীয় পণ্য, এটা কি ব্রান্ড জাতীয় পণ্য, নাকি এটা কি খাদ্যদ্রব্য পণ্য, এটা দেখতে হবে। লিকুইড পণ্য, এই পণ্যের প্রকৃতির উপর ডিপেন্ড করে বিজ্ঞাপনটা কি ধরনের হবে। বুঝতে পারছেন? কারণ সেবাধর্মীর ক্ষেত্রে একরকম, আপনার যে জুসের আইটেম ধরলে একরকম, সেবাধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে একরকম, আবার খাদ্যদ্রব্য নর্মাল সেটার একরকম, আবার নিষিদ্ধ আইটেম সিগারেট জাতীয় বিষয়, এগুলোর ক্ষেত্রে বিজ্ঞাপন অন্যরকম। তাছাড়া প্রতিযোগীর অবস্থান, এগুলো বিবেচনা করতে হয়। তারপর আসেন, পণ্যের মূল্য নির্ধারণের উদ্দেশ্য নয়। আপনি পণ্য মূল্য নির্ধারণ করেন কেন? অনেকগুলো উদ্দেশ্য আছে। অপরিবর্তিত উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য, মুনাফামুখী উদ্দেশ্য, বিক্রয়মুখী উদ্দেশ্য। যেমন নগদ প্রবাহ নিয়ে আসা,
তারপর হচ্ছে আপনার বিনিয়োগ তুলে নেওয়া, মুনাফা বেশি করা, বিক্রয় বাড়ানোর চেষ্টা করা, নেতৃত্ব দেওয়া, প্রতিযোগিতা মোকাবেলা। তার মানে মুনাফা সর্বোচ্চকরণ, বিক্রয় বৃদ্ধি, টিকে থাকা, শেয়ার বাজার হ্রাস, এটা না, এটা হবে শেয়ার বাজার বৃদ্ধি। শেয়ার বাজার বৃদ্ধি। উত্তর দিতে আছেন তো সবাই ঠিক মতো? তাহলে উত্তর কি হবে? শেয়ার বাজার হ্রাস, বৃদ্ধি হয়, হ্রাস হবে না। JIT এর পুনরূপ কি? জাস্ট ইন টাইম। এটা হচ্ছে উৎপাদনে আসছে, উৎপাদন ব্যবস্থাপনা আছে না? এবার ঢাকা বোর্ডের 24-25 সালে এই উৎপাদন ব্যবস্থাপনা থেকে 3টা প্রশ্ন আসছে। আর এই উৎপাদন উদ্দেশ্য কি? সময় মতো পণ্য সরবরাহ, সময় মতো পণ্য সরবরাহ, এটা হবে। তারপর আসেন, নিচের কোন উপাদানকে উৎপাদনের জীবনী শক্তি হিসেবে বিবেচনা করা হয়? উৎপাদনের 4টা উপাদান আছে। উৎপাদনের 4টা উপাদান কি কি? যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তার মধ্যে যেটা ভূমি, উৎপাদনের আদি উপাদান, যেটার স্থানান্তরের অযোগ্য, যেটার কোনো যে মূল্য নেই, ঠিক আছে, এটার যোগান দাম নেই, কারণ এটা আসলে কেউ সৃষ্টি করতে পারে না। এরপরে শ্রম হচ্ছে জীবন্ত উপাদান, এটা জীবন্ত উপাদান, তবে জীবনী শক্তি না। আর জীবনী শক্তি হচ্ছে মূলধন। কেন? কারণ মূলধন, জীবনী শক্তি হচ্ছে মূলধন বা অর্থ ছাড়া এটা শক্তি পাবে না। টাকা পয়সা, তারপরে বিনিয়োগ, মূলধন, ইনভেস্ট, এগুলো সব হচ্ছে মেশিন, মূলধনের অন্তর্ভুক্ত। সেই তুলনায় এটা উত্তর হবে মূলধন। তারপর আসেন, সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? সার্বিক মান ব্যবস্থাপনা, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, TQM। এটার 3টি উদ্দেশ্য থাকে। এটার উদ্দেশ্য কয়টি? 3টি। এটা মুখস্থ করতে হবে আপনাদের। একটা হচ্ছে ক্রেতাদের সন্তুষ্টি করতে হবে, কর্মীদের সংশ্লিষ্টতা, ধারাবাহিক পণ্যমান বৃদ্ধি। এই 3টা, হ্যাঁ, ক্রেতা সন্তুষ্টি, কর্মীদের সংশ্লিষ্টতা, ধারাবাহিক পণ্যমান বৃদ্ধি। আচ্ছা, তাই এটা উত্তর কি হবে? উৎপাদন খরচ কমানো হয় নাই, দেখছেন ভুল করছেন। ধারাবাহিক পণ্যমান বৃদ্ধি হবে। যারা ভুল দিচ্ছেন তার নাম্বার পাবেন না, উল্টা মাইনাস হবে। নিচের কোনটি শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি? আমরা যেমন ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি পড়েছিলাম, শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তিও আছে। যেমন আয় হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের জনসংখ্যাগত ভিত্তি, পেশা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের জনসংখ্যাগত ভিত্তি, উপলক্ষ হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণিক ভিত্তি। আর এই প্রযুক্তি, চাহিদা, অবস্থান, এইগুলো সব হচ্ছে আমাদের শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। প্রযুক্তি, চাহিদা, অবস্থান, শিল্পের আকার, এগুলো। তারপর আসেন, বিপণনের মৌলিক ধারণা কোনটি? আমরা জানি বিপণনের মৌলিক ধারণাগুলো হচ্ছে প্রয়োজন, অভাব, চাহিদা, বিপণন, অর্পণ, তারপরে হচ্ছে বিপণন অর্পণের মধ্যে পণ্য সেবা অভিজ্ঞতা, এরপর হচ্ছে বিনিময় ও সম্পর্ক, ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, সর্বশেষ বাজার।
এগুলো এখানে উত্তর আছে কি কি দেখেন তো। উৎপাদন, সঞ্চয়, ভোগ, একটাই আছে বিনিময়। বিনিময়ের সম্পর্কের মধ্যে শুধু এই বিনিময়টা আছে। এর উত্তর হওয়া উচিত কি ডি। ওকে, তারপর আসেন পণ্যের জীবন চক্রের কোন স্তরে পণ্যের পরিমার্জন আনা প্রয়োজন। আপনার তো পণ্যের জীবন চক্রের 5টা স্তর আছে। কোন স্তরে যাওয়ার পরে আপনার যে পণ্যের ডিজাইন এটাকে আপনি একটু চেঞ্জ করবেন, মডিফাই করবেন, যেন কি করা যায়, যেমন যে আইফোন 12, 13, 14, 15, 15 প্রো ম্যাক্স, 16 এরকম আনতেছে একইভাবে। সেক্ষেত্রে সূচনা স্তরে জীবনেও না, কারণ নতুন আসছে। প্রবৃদ্ধি স্তরে তাও না, কারণ প্রবৃদ্ধি স্তরে আপনার অল্প প্রতিযোগী থাকে, এখানে অল্প প্রতিযোগী থাকে আর দ্রুত বিক্রি হয়, ওটা পরিবর্তন করার দরকার নাই। পতন স্তরে না করে লাভ নাই, তাতে লস। পূর্ণতা স্তরে পরিমার্জন করতে হবে, কারণ এখানে তীব্র প্রতিযোগিতা হয়। তীব্র প্রতিযোগিতা হয় এই কারণে পণ্যের পূর্ণতা স্তরে আপনাকে পণ্যের কিছুটা পরিমার্জন করতে হবে। কি ব্যাপার, এটা কি আসলো? ওকে, তো এটা উত্তর হবে কি পূর্ণতা স্তরে। কোন স্তরে? পূর্ণতা। তারপর আসেন কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটি। এখন কাস্টমাইজেশন বলতে কি বোঝায়? কাস্টমাইজেশন কাস্টমারের প্রয়োজন অনুযায়ী পণ্য তৈরি করে দেওয়া। আপনি একটা কেকের অর্ডার দিয়েছেন, বলছেন কেকটা হবে 3 কোণা এবং এই কোণায় থাকবে এ, এই কোণায় থাকবে এস, এই কোণায় থাকবে আর, এবং মাঝখানে থাকবে হচ্ছে ফোঁটা ফোঁটা দেওয়ার পরে মাঝখানে একটা লেখা থাকবে পি। এরকম আমরা একটা কেক অর্ডার দেন। এগুলো হচ্ছে কাস্টমাইজেশন করে দেওয়া, যে ক্রেতার প্রয়োজন মতো পণ্য পরিমার্জন করা। ক্রেতার প্রয়োজন মতো পণ্য পরিমার্জন করা। নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়? নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়? মুদ্রাস্ফীতি, জলবায়ু, সঞ্চয়, বিনিয়োগ। শুনেন, মুদ্রাস্ফীতি অর্থনৈতিক পরিবেশের সাথে সম্পর্কিত, সঞ্চয় অর্থনৈতিক, বিনিয়োগ অর্থনৈতিক, আর জলবায়ু এটা হচ্ছে প্রাকৃতিক। এটা হচ্ছে প্রাকৃতিক। জলবায়ুটা কি? এটা হচ্ছে প্রাকৃতিক, আর বাকিগুলো হচ্ছে অর্থনৈতিক। তারপর আসেন পণ্যের জীবন চক্রের কোন স্তরে প্রতিযোগিতা বৃদ্ধি পায়? এটা আপনারা বলবেন, এটা আপনারা বলেন। আপনি পণ্যের যে জীবন চক্রের কোন স্তরটায় প্রতিযোগিতা বৃদ্ধি পায়, দ্রুত বৃদ্ধি পায়? তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, এটা উত্তর হবে পণ্য পরিপক্কতা। পরিপক্কতার একটা নাম হচ্ছে পূর্ণতা। এবার বলেন, এই যে 12টা এখন করালাম, এর মধ্যে কার কয়টা হয়েছে? মানে 10টা বা 11টা হয়েছে কয়জনের, দেখি আমি একটু। নতুন করে যে 12টা করাইলাম,
আচ্ছা। হুম। 10টা হয়েছে তামান্নার, ইমন হোসেনের 10টা হয়েছে, রাফির ইমনের 11টা হয়েছে, ওমরের 10টা, সালমানের 10টা, শাওনের আবার 9টা হয়ে গেছে। আচ্ছা, 12-তে 12 কামরুন নাহার আতিয়া, সে তো এবার ইনশাল্লাহ ভালো করবে আশা করি। অনন্য দাস 11টা। আচ্ছা, ঠিক আছে। হুম। কামরুন নাহার না, 12টা থেকে 11টি। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। ওকে, এরপর আসেন, নিচের কোন মতবাদটি অনুধাবন ও সাড়া প্রদান দর্শন অনুসরণ করা হয়? মানে ক্রেতার প্রয়োজন অনুধাবন করবেন, ক্রেতার কি চায় তার প্রয়োজনটা অনুভব করবেন, এবং সেই অনুযায়ী তাকে আপনার স্যাটিসফাইড করার চেষ্টা করতে হবে, সাড়া প্রদান করবেন, রেসপন্স করবেন। এটা হচ্ছে আমাদের কোন মতবাদ অনুযায়ী? উৎপাদন মতবাদ অনুযায়ী, যেটার দাম কম এবং সহজেই পাওয়া যাবে, সহজে পাওয়া যায় সেটা আমরা ক্রয় করি। বিপণন মতবাদ অনুযায়ী ক্রেতার প্রয়োজন অনুধাবন করা হয়, ক্রেতার প্রয়োজন। আর বিক্রয় মতবাদ অনুযায়ী আপনার যত বেশি প্রসার মানে বিজ্ঞাপন দিবেন তত বেশি বিক্রয়। সামাজিক বিপণন মতবাদ অনুযায়ী পরিবেশকে গুরুত্ব দিতে হবে আপনাকে, শুধু ব্যবসা বাণিজ্য আর নিজের প্রফিট কথা চিন্তা করলে হবে না, পরিবেশকেও চিন্তা করতে হবে। তাহলে এখানে উত্তরটা হবে কি? উত্তর হবে হচ্ছে বিপণন মতবাদ। তারপর এটা বলেন, নিচের কোনটি পণ্যের জীবন চক্রের পর্যায় নয়? পণ্যের জীবন চক্রে 5টা পর্যায় আছে, কোনটা পণ্যের জীবন চক্রের কোনো পর্যায়ের মধ্যে পড়বে না? পণ্যের জীবন চক্রের কোনো পর্যায়ের মধ্যে পড়বে না কোনটা? 26-এর ডি। ইয়েস, পণ্যের বৈশিষ্ট্য এটা নাই, এটা আছে 5 নাম্বার, পরিপক্কতা 4 নাম্বার, উন্নয়ন হচ্ছে 1 নাম্বার। এছাড়া 2 আর 3, 2 নম্বর হচ্ছে সূচনা, যেখানে পণ্য বিক্রয় শুরু হয়। 3 নম্বরটা হচ্ছে প্রবৃদ্ধি, যেখানে আপনার দ্রুত গ্রোথ স্কোরে দ্রুত বৃদ্ধি পায়। নিচের কোন বিষয়টি একটি পণ্যের ইমেজ বৃদ্ধিতে, পণ্যের যে একটা ইমেজ সেটা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে? কোথায়? পণ্যের লেবেলিং, লেবেলিং, পণ্যের বৈচিত্র্য, পণ্যের ব্র্যান্ড নেম আর ডিজাইন। এটার চাইতেও পণ্যের ব্র্যান্ড ডিজাইনটা সবচেয়ে বেশি ইমেজ বৃদ্ধির চেষ্টা করে। পণ্যের ডিজাইন, পণ্যের ডিজাইন পণ্যের ইমেজ বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, এই জন্য ডিজাইনটা হইতে হবে আকর্ষণীয়। এটা উত্তর নিচ্ছে আমি এইচএসসি বই থেকে, হ্যাঁ, এইচএসসি বইয়ের এটার খতে আছে অনুধাবন প্রশ্নে, যে পণ্য ডিজাইন পণ্যের ইমেজ বৃদ্ধিতে আপনার কি করে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, ব্যাখ্যা করুন। খতে উত্তর দিয়েছে, আর এটা অনেক বইতে দেওয়া আছে যদিও, তবে এটা চেয়ে পণ্যের ডিজাইনটা বেশি গুরুত্বপূর্ণ। নিচের কোনটি ফলপ্রসূ মানে কার্যকর বাজার বিভক্তিকরণের পূর্ব শর্ত নয়? কার্যকর বাজার বিভক্তিকরণে 5টা পূর্ব শর্ত আছে: প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথকীকরণ, কার্যোপযোগী, প্রমিত। প্রথমে কি? পর্যাপ্ত, প্রবেশযোগ্য, পর্যাপ্ত, পৃথকীকরণ, কার্যোপযোগী, পরিমাপযোগ্য। তার মানে এখানে এই প্রবেশযোগ্যতা আছে, পর্যাপ্ততা আছে, পরিমাপযোগ্যতা আছে, বাজারে অবস্থান গ্রহণ এটা নাই, এটা নেই। তারপর আসেন, নিচের কোনটি ব্যবসা বাজারের ক্রয় অবস্থার ধরন নয়? ব্যবসা বাজারের ক্রয় অবস্থার ধরন নয়। সরাসরি পুনঃক্রয় আছে, সংশোধিত পুনঃক্রয় আছে, নতুন কাজ বা ক্রয় এটাও আছে, নতুন কাজ বা ক্রয়, নতুন প্রথম অবস্থায় ক্রয়, ঘন ঘন ক্রয় নাই। একটা হচ্ছে কি প্রথমবারের মতো কেউ পণ্য ক্রয় করলো, আরেকটা কি নিয়মিত ওই রকম ভাবে পণ্য ক্রয় করছে, আরেকটা হচ্ছে সরাসরি পুনঃক্রয় এবং সংশোধিত একটু কিছুটা মডিফাই করে ক্রয় করছে। এই 3টা হইতে পারে, এই ঘন ঘন ক্রয়টা নাই। তারপর আসেন, নিচের কোনটি জরুরি পণ্য, যেটা
হঠাৎ চাহিদা উদ্ভব হয়, চাহিদা উদ্ভব, হঠাৎ চাহিদা উদ্ভব হয়। হ্যাঁ, জুতা, পোর্সেলাইন প্রভৃতি, টেলিভিশন, হঠাৎ চাহিদা উদ্ভব হয়েছে পোর্সেলাইনের। ঠিক আছে, যে মানুষ একটা অসুস্থ হয়েছে, দামাদামি করার সময় নাই, দ্রুত পোর্সেলাইন মেডিসিন এগুলা কেনা লাগবে, এগুলোকে বলা হয়েছে আমাদের ইমার্জেন্সি প্রোডাক্ট, দ্যাট ইজ কল্ড জরুরি পণ্য। তারপর আসেন, নিচের কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়ত সেবা সবচেয়ে বেশি প্রয়োজন? নিচের কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়ত সেবাটা বেশি দরকার হয়? ভোগ্যপণ্য, শিল্পপণ্য, বিশিষ্ট পণ্য, জরুরি পণ্য। নিচের কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়ত সেবা সবচেয়ে বেশি প্রয়োজন হয়? ভোগ্যপণ্য না, বিশিষ্ট পণ্য, জরুরি পণ্য। ওকে, এখন হচ্ছে আপনি বিক্রয়ত সেবা দিবেন কি? যে ওয়ারেন্টি গ্যারান্টি, এটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি। এটা দেওয়া হয় আমাদের কিছু ধরনের পণ্যে, দুই ধরনের পণ্যে এটা দেওয়া হয়। একটা হচ্ছে আপনার বিশিষ্ট শিল্প পণ্য আর বিশিষ্ট পণ্য। তবে সবচেয়ে বেশি বিক্রয়ত সেবাটা আপনার শিল্প পণ্যে দেওয়াটাই বেশি কার্যকরী। যেমন হচ্ছে আপনার ওই যে এই বড় বড় পণ্যগুলো আছে না, সেসব ক্ষেত্রে বইটা উত্তর দেখলাম শিল্প পণ্য নিয়েছে। নিজে কোন পণ্যের জন্য উৎপাদনকারী কর্তৃক ব্যাপক প্রসার প্রয়োজন হয়? ব্যাপক প্রসার প্রয়োজন, এগুলো আপনাদের কখন আমরা ক্লাস করাবো তখন এক্সপ্লেন করে দিব, পঞ্চম অধ্যায়টা। এটা হচ্ছে শপিং পণ্যের ক্ষেত্রে কিভাবে আসে সেটা দেখাবো। যে শপিং পণ্য যেগুলো, সেগুলো হচ্ছে যেমন হচ্ছে আপনার এসি, টিভি, ফ্রিজ, এসব ক্ষেত্রে আপনার অ্যাডভার্টিসমেন্ট যদি খুব বেশি না দেন তাহলে বিক্রি কম হয়। এরপর আসে, এটা পড়াইছি, সীমিত বাজার অর্থাৎ পুরো বাজারের মধ্যে ক্রেতার সংখ্যা অল্প, এরকম, এটা হচ্ছে সীমিত বাজার। আরেকটা আছে হচ্ছে আপনার যে প্রচুর ক্রেতা সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে এখানে এই যে এটা আহা ছোট যেটা একটা হচ্ছে সীমিত বাজার, সেটা হচ্ছে আমাদের শিল্প বাজার, শিল্প পণ্যের ক্ষেত্রে। আর ভোক্তা বাজারে ভোগ্য পণ্যর বাজার সবচেয়ে বড়। হ্যাঁ, তাহলে শিল্প পণ্যের সীমিত বাজার কথাটি কোন সাথে সম্পর্কিত? শিল্প পণ্য। কারণ সাধারণত আমরা মানুষরা বেশিরভাগ পণ্য কিনি ব্যবহার করার উদ্দেশ্যে, কম লোকই আছে যারা পণ্য কিনে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে। তারপর আসেন, পণ্যের আকৃতি ও মান নির্দিষ্ট করার কাজকে কি বলা হয়? পণ্যের বাহ্যিক কাঠামো কেমন হবে, মান কেমন হবে, সেটা আগে থেকে নির্দিষ্ট করা হচ্ছে পণ্যের ডিজাইন। এরপর আসেন, কোনটি বেস্টিক পরিবেশের উপাদান? সামষ্টিক না বেস্টিক, মানে হচ্ছে ছোট, ছোট বা ক্ষুদ্র, যেগুলো হচ্ছে আপনার নিয়ন্ত্রণযোগ্য, নিয়ন্ত্রণ করার যোগ্য। এটা কোনটা? কারিগরি না, প্রতিযোগী, সাংস্কৃতিক, অর্থনৈতিক। তাহলে হচ্ছে প্রতিযোগী। প্রতিযোগী হচ্ছে আপনার বেস্টিক পরিবেশের উপাদান। কোম্পানি, প্রতিযোগী, সরবরাহকারী, ক্রেতা, এরা জনগোষ্ঠী, এরা হচ্ছে আমাদের বেস্টিক পরিবেশের উপাদান। যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখা মাত্র ভোক্তাগণ ক্রয় করে তাকে কি বলা হয়? ধরেন এক ধরনের পণ্য আছে, আপনি কেনার প্ল্যান করেন নাই, হঠাৎ করে দেখে কিনতে ইচ্ছা করতেছে, এটা কোন ধরনের পণ্য? শপিং পণ্য, লোভনীয়, জরুরি, সুবিধাজনক। নিঃসন্দেহ দেখা মাত্র ক্রয় করে লোভনীয় পণ্য। কি পণ্যে? লোভনীয় পণ্য। এবার বলেন, এখন যে 12টা করাইলাম তার মধ্যে কার কয়টা হয়েছে? এখন যে 12টা করাইলাম তার মধ্যে বলেন কার কয়টা হয়েছে?
ওকে, অনেকেই বলছেন ওমর ফারুক 10টা রূপস রূপশ্রী শ্রী নাকি রূপস রূপশ্রী রূপশ্রী দাস 11টা হয়েছে, রাফি 11টা, সোহানুর 11টা, মৌমিতার 10টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি শামসাল নাহিয়ানের 11টা, অনন্য দাস 11টা। আমি তো দাগাই নাই স্যার, এই বড়টার কথা বলেন নাই, দেখেন। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি লাস্ট 12টা, আজকের লাস্ট 12টা দেখব। দেখি নিচের কোনটি ভোগ্য পণ্য নয়, মানে ভোগ্য পণ্যের অন্তর্ভুক্ত নয় কোনটা, তার মানে শিল্প পণ্য কোনটা? টেলিভিশন শপিং পণ্য, রেফ্রিজারেটর শপিং পণ্য, গাড়ি শপিং পণ্য, স্থাপনা এটা সরাসরি ব্যবহার করা যায় না, এটা হচ্ছে ভোগ্য পণ্য নয়, এটা হচ্ছে শিল্প পণ্যের অন্তর্ভুক্ত। শিল্প এছাড়া স্থাপনা, যন্ত্রপাতি, স্থাপনা, তারপর হচ্ছে আপনার যে জেনারেটর, এগুলো সরাসরি ভোগ করা যায় না, কাঁচামাল সরাসরি ভোগ করা যায় না, চামড়া। এরপর আসেন, বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা কোনটি? বিপণনের তো মতবাদ আছে 5টা: উৎপাদন মতবাদ, পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ, তারপর হচ্ছে আমাদের বিপণন মতবাদ, সামাজিক বিপণন মতবাদ। তার মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে এটা, এটা হচ্ছে সবচেয়ে পুরাতন। আর সবচেয়ে আধুনিক কোনটা? সমন্বিত বাজারজাতকরণ মতবাদ, হলিস্টিক মার্কেটিং, সমন্বিত বাজারজাতকরণ মতবাদ। সমন্বিত বাজারজাতকরণ মতবাদ। একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্য আইটেম সমূহের তালিকা কি কি বলা হয়? একটা নিজস্ব বাজারজাতকারী কর্তৃক যতগুলো পণ্য বিক্রি করবে সবগুলোর আইটেমকে একসাথে কি বলে? সেই একসাথে হচ্ছে বিপণন মিশ্রণ, পণ্য মিশ্রণ। একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্যের আইটেম সমূহের তালিকাকে বলা হয় বিপণন মিশ্রণ। নিচের কোনটি বিপণনের কাজ নয়? নিচের কোনটি বিপণনের কাজ নয়? বিপণন মানে মার্কেটিং এর কাজ। মার্কেটিং এর কাজ হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, নিজের প্রফিট করা, দীর্ঘমেয়াদী ক্রেতাদের সাথে সম্পর্ক সৃষ্টি করা। বিক্রয় বিক্রয় অর্থায়ন, পণ্য ব্যবস্থাপনা, কর্মী সন্তুষ্টি। কর্মীদের সন্তুষ্টিটা সরাসরি সম্পৃক্ত না, আপনার কাস্টমারকে সন্তুষ্ট করাটা সরাসরি কাস্টমারকে সন্তুষ্ট করার দরকার, কিন্তু কর্মী স্টাফদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা তারা কম দেখে। এটা উত্তর হবে কি? কর্মী সন্তুষ্টি। এর উত্তর কি হবে? কর্মী সন্তুষ্টি। তারপরে আসেন, কোনটি শপিং পণ্য বলেন তো? এটা শপিং পণ্য কোনটা? শ্যাম্পু, টুথপেস্ট, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, সাবান। শপিং শপিং শ্যাম্পু, টুথপেস্ট, যে দাম বেশি যেমন এসি। এসি হচ্ছে আপনাদের শপিং পণ্যের অন্তর্ভুক্ত। এসি হচ্ছে শপিং পণ্যের অন্তর্ভুক্ত। তারপর আসেন, বিপণনে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? বিপণনে স্থান, মূল্য, ভোক্তা, পণ্য। নিঃসন্দেহে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বিপণনের ক্ষেত্রে ভোক্তাকে, কারণ বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে ভোক্তা। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, আর মাঝখানে হচ্ছে কনজিউমার। তারপর আসেন, মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় নয়। তা বাহ্যিক বিবেচ্য বিষয় কি কি? বাজারের ধরন বাহিরের, পুনঃবিক্রেতা বাহিরে, সরকারি পদক্ষেপ বাহিরে, বিপণন মিশ্রণ 4P এটা অভ্যন্তরীণ। এটা হচ্ছে অভ্যন্তরীণ, 4Pটা হচ্ছে অভ্যন্তরীণ একটা বিষয়। আচ্ছা, এইটা আপনারা বলেন, অযাচিত পণ্য বিক্রয়ের জন্য কোন ধারণাটি উপযুক্ত? এই যে অযাচিত পণ্য আছে না, যেমন জীবন বীমা পলিসি,
যেমন অগ্নি নির্বাপক যন্ত্র, যেমন সমাধি পাথর, মানচিত্র, এগুলো কেউ কিনতে চায় না। যে সকল পণ্য আমাদের আশেপাশেই থাকে, যে সকল পণ্য আমরা কিনতে চাই না বা কেনার কথা ভাবি না, এমন পণ্য, এটা হচ্ছে অযাচিত। এজন্য আপনার কি করতে হবে? বেশি বেশি বিজ্ঞাপন দেওয়া লাগবে। আর এই বেশি বেশি বিজ্ঞাপন বিক্রয় ধারণাটাকে প্রয়োগ করে। এটা একটু গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ, কারণ এটা আসার মতো উপযুক্ত ছিল। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের আচরণগত ভিত্তি? ভোক্তা বাজার বিভক্তিকরণের 4টা ভিত্তি আছে, তার মধ্যে শিক্ষা জনসংখ্যাগত, পেশা জনসংখ্যাগত, জীবনধাঁচ মনস্তাত্ত্বিক, আনুগত্য মর্যাদা উপলক্ষ ব্যবহারের হার, এগুলো হচ্ছে আনুগত্য, এগুলো হচ্ছে আমাদের আচরণগত ভিত্তি। কোন ধারণা অনুযায়ী ভোক্তাদের পছন্দ সেই সব পণ্য যেগুলো সর্বোচ্চ মান, কর্মক্ষমতা ও উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে? এটা আপনারা বলেন, মানে হচ্ছে কোয়ালিটি, যেটার কোয়ালিটি বেস্ট সেই পণ্য কিনবে। এটা আপনারা বলেন এটা কি হবে? এটা আপনারা বলেন। আচ্ছা, তারপর এটা হবে পণ্য, মানে বেস্ট কোয়ালিটি তো প্রোডাক্ট। নিচের কোনটি পণ্যের উপাদান নয়? পণ্যের উপাদান নয়, অর্থাৎ কোনটি পণ্যের উপাদানগুলো কি কি? গুণাগুণ, বৈশিষ্ট্য, পণ্যের আপনার নকশা, বৈচিত্র্যতা, এগুলো। গুণগান, ডিজাইন, প্যাকেজিং। আর এই যে ডিসকাউন্ট, এটা মূল্যের সাথে সম্পর্কিত। বাট্টা, ছাড়, বাকি শর্ত, পরিশোধের সময়, পরিশোধ, এগুলো। অনেক মানুষ মার্সিডিজ বেঞ্চ চায়, কেবল কয়েকজনই তা কিনতে সক্ষম। এটি কিসের উদাহরণ? অনেকেই আছে মার্সিডিজ বেঞ্চ চায়, বড় বড় গাড়ি কিনতে চায়, কিন্তু সবাই কিনতে পারে না, কয়েকজনই কিনতে সক্ষম। অর্থাৎ অভাব প্লাস ক্রয়ের সামর্থ্য আছে এখানে, তাহলে সেটা হচ্ছে চাহিদা। আর শুধু অভাব, সেটা হচ্ছে আপনার সংস্কৃতি এবং আপনার ব্যক্তিত্ব কোন একটা বস্তুর দিক নির্দেশনা করে, কোন বস্তুকে নির্দেশিত করে। যেমন ক্ষুধা লাগলে আমার ভাতের কথা মনে হয়, এটা হচ্ছে আমাদের অভাব। আর প্রয়োজন হচ্ছে নিজেকে আপনি কোনো কিছু থেকে কি করতেছেন, আপনি নিজেকে আপনি কোনো কিছু থেকে যে মনে করতেছেন বঞ্চিত, সেটা হবে তখন প্রয়োজন। এবার বলেন, এই 12টার মধ্যে কার কয়টা হয়েছে? হ্যাঁ, এটা একটু বলেন, এই 12টার মধ্যে কার কয়টা হয়েছে? ওকে, 12টায় 10টা নাসিরউদ্দিন, আখির 12টা, রাফি 11টা। ওকে,
ঠিক আছে। আচ্ছা, আরো 12টা করে দিই। হ্যাঁ, নিচের কোনটি নতুন পণ্য উন্নয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ? একটা নতুন পণ্য, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তার ফার্স্ট স্টেজ হচ্ছে ধারণা সৃজন বা ধারণা সংগ্রহ। ধারণা সংগ্রহ করা হচ্ছে আপনার প্রথম। আর বাণিজ্যিকীকরণ বা কমার্শিয়ালাইজেশন এটা হচ্ছে শেষ ধাপ। ঠিক আছে, নতুন পণ্য উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে ধারণা সংগ্রহ বা ধারণা সৃজন, আর বাণিজ্যিকীকরণ হচ্ছে সর্বশেষ ধাপ। এরপর আসেন ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ। একটা যে ভোক্তা প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপ কি? সবার শেষ আপনার হচ্ছে প্রথমে এই সমস্যা চিহ্নিতকরণ, যেমন হচ্ছে আমাদের প্রথমে কি করি আমরা, প্রয়োজন শনাক্তকরণ, তারপর হচ্ছে এই বিকল্প অনুসন্ধান, বিকল্প মূল্যায়ন, ক্রয়, এবং তারপর লাস্টে করি কি আমরা, ক্রয় পরবর্তী আচরণ, তথ্য সংগ্রহ। সবার প্রথম কি সমস্যা চিহ্নিতকরণ বা প্রয়োজন শনাক্তকরণ, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেজ, প্রয়োজন শনাক্তকরণ। প্রয়োজন শনাক্তকরণ এটা হচ্ছে প্রথম ধাপ। আর সর্বশেষ ধাপ হচ্ছে ক্রয় পরবর্তী, পোস্ট পারচেজ ডিসিশন, পোস্ট পারচেজ ডিসিশন। তারপর আসেন কোনটির মালিকানা স্থানান্তর করা যায় না, মানে একজন থেকে আরেকজনের কাছে হস্তান্তর করা যাবে না। স্থান এটা করা যাবে সেবা, দ্রব্য করা যায়, সম্পত্তি করা যায়, কিন্তু সেবা, এই যে আমি মার্কেটিং পড়াচ্ছি, এটা আপনি আমার থেকে আলাদা করতে পারবেন? পারবেন না। আমার মোবাইল, আমার চশমা আমার থেকে আলাদা করতে পারবেন, কিন্তু আমি যে মার্কেটিং যে পড়াচ্ছি এটাকে সেপারেট করা যায় না, নন সেপারেবিলিটি, এটা কখনো সেপারেট করা যাবে না। তারপর আসেন উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা, ধরেন আপনার ব্যয় হয়েছে 60 টাকা, তার সাথে আপনি মুনাফাটা যোগ করলেন 10 টাকা, অর্থাৎ ব্যয় যোগ মুনাফা, সেটা হচ্ছে নির্দিষ্ট মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয়? এটা হচ্ছে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ। ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা, ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। ঠিক আছে, ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণের পদ্ধতি। আচ্ছা, তারপরে আসেন আর ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ কি? যে গুলশানের পণ্যের দাম বেশি, গুলিস্তানের পণ্যের দাম কম। কাস্টমার পণ্যটাকে কিভাবে মূল্যায়ন করছে? প্রতিযোগিতা ভিত্তিক, বাজারে অন্যান্য প্রতিযোগীরা কয় টাকা দাম নির্ধারণ করছে তার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ। উৎপাদন ভিত্তিক মূল্য নির্ধারণ, উৎপাদন ভিত্তিক মূল্য নির্ধারণটা সরাসরি নাই আপনাদের। তারপর আসেন নিচের কোনটি সুবিধাজনক, সুবিধাজনক ভোগ্যপণ্যের উদাহরণ, অর্থাৎ আশেপাশে পাওয়া যায়, আমাদের আশেপাশেই রয়েছে। রুটি, হাতখড়ি, মোটরসাইকেল, ক্রিয়া জুতা। সবচেয়ে বেশি পাওয়া যায় রুটি, আশেপাশে সবচেয়ে কাছাকাছি পাওয়া যায় কি? রুটি। এই দোকানে গেলে 15 টাকা, 10 টাকা, 20 টাকা দামের রুটি আছে, এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে সুবিধাজনক স্থানে পাওয়া যায়। তারপর আসেন এইটা, এটা দেখে কে বলতে পারেন? বাটা শু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান? বাটা শু, বাটা শু তো সবাই চিনেন বা অনেকে পড়ছেন, বাটা কোম্পানির জুতা। এটা হচ্ছে কোন ধরনের প্রতিষ্ঠান? বিপণী চেইন হচ্ছে চেইন বিপণী। আর বাটা শু কোম্পানি যেটা, সেটা হচ্ছে বহু শাখা বিপণী, এটা সারা বাংলাদেশেই এর শাখা ছড়িয়ে ছিটিয়ে থাকে। সারা বাংলাদেশে এর শাখা কি থাকে? ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই বাটা শু কোম্পানি হচ্ছে বহু শাখা বিপণীর উদাহরণ, সারা দেশেই শাখাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আচ্ছা, এরপর আসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বাজার স্কিমিং মূল্য নির্ধারণে কোনটি সঠিক?
বাজার স্কেমিং মানে হচ্ছে ধরেন একটা নিউ প্রোডাক্ট আনবেন, সেক্ষেত্রে আপনি উচ্চ মূল্য নির্ধারণ করবেন। উচ্চ মূল্য প্রথমে দাম দর করেন 100 টাকা, পরে দেখলেন 70 টাকা, পরে বললেন 50 টাকা করে, পরে 20 টাকা করে, লাস্টে বলতেছেন তা 10 টাকা করে নিয়ে যান। এটা হচ্ছে আপনার বাজার স্কিমিং। প্রথমে বেশি পরিমাণ ধার্য করা, পরে আস্তে আস্তে কম করা, যেমন আইফোন করে থাকে। আইফোন যখন একটা ফোন আসে বাজারে, দাম থাকে 2 লক্ষ, তারপর আস্তে আস্তে কমতে থাকে দাম। ঠিক আছে, বাজারে আইফোনের ক্ষেত্রে এরকম বাজার স্কিমিং এ মূল্যটা বেশি ধার্য করা হয়। এখানে আগেই প্রথমে বেশি পরিমাণ প্রফিট তারা অর্জন করতে চায়। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে আপনাদের উচ্চ মূল্য ধার্য করে। তারপর বন্টন প্রণালীর সাথে জড়িত এক বা একাধিক পক্ষকে কি বলে? আপনার বন্টন প্রণালীর সাথে শুরুটা হয় হচ্ছে উৎপাদন, আর সর্বশেষ ভোক্তা। উৎপাদন থেকে ভোক্তা, মাঝখানে সবাই যারা থাকে সেটা হচ্ছে বন্টন প্রণালীর সদস্য, এদেরকে বলা হয় মধ্যস্থকারী। যেমন পাইকার, খুচরা, দালাল, এজেন্ট, এগুলা। ঠিক আছে, ওকে। তারপর আসেন, এটা বলেন বিপণন প্রসারের হাতিয়ার নয়। আমরা জানি বিপণন প্রসারের হাতিয়ার কি কি? বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, জনসংযোগ, ব্যক্তিক বিক্রয় এবং প্রত্যক্ষ বিপণন। এগুলো এগুলো হচ্ছে আমাদের হাতিয়ার। দেখেন তো, আচ্ছা। তারপর আর দুইটা, কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান নয়? তাহলে ব্যষ্টিক পরিবেশের উপাদান কি কি? গ্রাহক, সরবরাহকারী, প্রতিযোগী। কিন্তু জনসংখ্যাগত, এটা হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান। জনসংখ্যা বলে কি হবে? সামষ্টিক হবে। হ্যাঁ, জনসংখ্যা বলে কি হবে? সামষ্টিক। ওকে, আর আছে দুইটা। তারপর আসেন, নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক চলক? এটা মুখস্থ রাখতে হবে। শোনেন, সামাজিক শ্রেণী, জীবন ধাঁচ, পদ্ধতি। সামাজিক শ্রেণী, জীবন ধাঁচ পদ্ধতি এবং ব্যক্তিত্ব, এই তিনটা। ঠিক আছে, তাহলে এটা কি হবে? জীবন ধাঁচ লাস্ট। চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় দেয় কে? এটা আপনারা বলেন। একটা চূড়ান্ত ভোক্তার কাছে কে পণ্য পৌঁছে দেয়? চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয় কে? ওকে, কোম্পানিরা
সরবরাহকারী, প্রতিযোগী, না মধ্যস্থ ব্যবসায়ী? তো আমরা জানি যে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছায় দেয় হচ্ছে বিভিন্ন মধ্যস্থ ব্যবসায়ীরা, পাইকারি, খুচরা, তারা। ঠিক আছে, ওকে। এবার বলেন কার কয়টা হয়েছে? 60টার মধ্যে কার কয়টা হয়েছে বলেন, এই 60টির মধ্যে? 60টির মধ্যে বা কার 5টির কম ভুল হয়েছে? 5টির কম ভুল। এটা উত্তর হবে মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী, সরবরাহকারী সব মধ্যস্থ ব্যবসায়ী, পাইকারি, খুচরা। ওকে, 11টা হয়েছে আদর।